তারা সরাসরি নিজেরা দুর্নীতির সঙ্গে জড়িত হয়, আবার গোয়েন্দা সংস্থার চাপে হয়, সরকারের বিভিন্ন উপর থেকে চাপ, মন্ত্রীদের চাপে হতে পারে। যখন কেউ চাপে এই কাজটা করে তখন তারা মনে করে ঠিক আছে তুমিও টাকা খাবো আমিও খাই, অসুবিধা কি। তখন তারা একটা গ্রুপ এক জায়গায় হয়ে যায়, যে আপনার এখানে যে রসুনের সব ইয়েটা এক জায়গায় হয়ে যায়, পেছনে তলাটা, সেরকমই ব্যাপারটা। কিন্তু তখন ওই দুর্নীতির অংশে সবাই ভাগ চায়, আর যারা সততার সঙ্গে কাজ করে তারা হয়তো এই জায়গাতে সরে যেতে চায় বা সরে যায়, চেষ্টা করে, আর না হলে না দেখার চেষ্টা করে। অনেকেই আসে ভালো মানুষের সংখ্যা আমি মনে করি বেশি, যারা এটা এড়ায় যেতে চায়। কিন্তু যিনি মূল কর্মকর্তা, যিনি শীর্ষে পদে থাকেন, তার কিন্তু এই দায়িত্বটা, উনি পরিষ্কারই বোঝে যে ওনাকে আগেই কন্ট্যাক্ট করে নেওয়া হয় যে আমি এটা আনবো, এইভাবে আনবো। উনি পদ্ধতিটা বলে দেয় যে এইটা আপনি এইভাবে করে নিয়ে আসেন, পরে আমার কাছে আসলে আমি এটা ওকে করে দেবো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনিও এটার একটা ভাগ নেয়, আর যারা নিচের থেকে তারাও নেয়। এটা কিন্তু সবাই না, আমি বলবো যে বরং সবাই না, কিছু ভালো মানুষ আছে বলে তো এখনো স্টক মার্কেট চালু আছে, দেশটাও টিকে আছে। সবাইকে গড়ে দোষ দেওয়াটা অন্যায় হবে এবং অবিচার হবে। তো এইটা এখনো আছে, এটা বহাল আছে। এটা আমি মনে করি যে কিছু কিছু মানুষ আছে। আর যারা ধরেন যে ব্রোকারেজ হাউসের মালিক, একটা সময় এরকম ছিল যে ব্রোকারেজ হাউসের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ভাগ দিয়ে তারপরে ওই কোম্পানিকে মানে আপনার ওইটাকে বলা হচ্ছে যে মানে আইপিওতে আসার আগে প্লেসমেন্ট শেয়ার ভাগ দিয়ে কিন্তু ওই তদন্ত রিপোর্টে, ইব্রাহিম খালিদের তদন্ত রিপোর্টে এগুলো বিষয় উল্লেখ ছিল। এবং পরবর্তী সময়েও যে এইটির ভাগ দিয়ে আসা লাগে না এমনটা কিন্তু আমরা বলতে পারি না। ফলে সেক্ষেত্রে তারা শেয়ার নিতে, তারা হয়তো প্রিমিয়ামের ভাগ না নিয়ে শেয়ারটা নিয়ে, আইপিওর শেয়ারটা অ্যাডভান্স দিয়ে তারা এটা অনুমোদন দিয়েছে। ধরেন যে আগে একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আগে একটা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জের কাছ থেকে একটা মূল্যায়ন রিপোর্ট নিত, তারপরে ওইটাকে অনুমোদন দিত। পরেই শিবলি রুবায়েত কমিশন কিন্তু এটা উঠাই দিল, একেবারে সরাসরি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে যে এটা তোমরা অনুমোদন দিবা। ওই আগের অনুমোদন নেওয়ার বিষয়টা কিন্তু ছিল না, ফলে ওখানে ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জের কমে গেল। ফলে দুর্নীতি যদি করে ঢাকা স্টক এক্সচেঞ্জ দায় দেবেন, সেটার জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেল। সম্পূর্ণ দায় চলে আসে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। যেসব কোম্পানির ক্ষেত্রে আইপিও আনার ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কমিশনের উপর দায়ী করতে, কারণ ওই দায়ের জায়গাটা কিন্তু কমে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের। সেই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আর ব্রোকারেজ হাউসের মালিকরা যে শেয়ার নিত, সেটা ছিল আপনার 10 সালের আগের আইপিওর ক্ষেত্রে ব্যাপকভাবে এই ঘটনা আমরা জানতাম বা বুঝতাম। এখনকার অভিজ্ঞতা আপনার কাছে কি মনে হয়? যেহেতু একটা নির্বাচিত সরকার এসেছে, বা যখন নির্বাচিত সরকার ছিল না তখন মানুষের আস্থা বা আশা ছিল যে নির্বাচিত সরকার এলে আমাদের স্টক মার্কেটের পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে এবং খুব ভালোভাবে উন্নতি হবে। ঠিক এই সময় এসে সেই আস্থার জায়গাটায় মানুষের অবস্থান কতটুকু এখন মানুষ একটা দোলাচলের মধ্যে আছে, যে দীর্ঘ সময় 3 মাস 2 দিন হচ্ছে সরকারের দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 18 ফেব্রুয়ারি আছে গভর্নমেন্ট শপথ ফর্মগুলো, গভর্নমেন্ট ফর্মগুলো আজকে হচ্ছে যে 21শে মে, তার মানে 3 মাস 3 দিন হচ্ছে, 3-4 দিন। তো এখন পর্যন্ত কোনো রিফর্ম দেখতে পাচ্ছে না, এই জন্য মানুষ ক্রমশ হতাশ হয়ে যাচ্ছে। কিন্তু আমি হতাশ না, কারণ কি, আমি দেখেছি যে যিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, তার এই বিষয়ে অনেক বেশি জ্ঞান আছে, এবং উনি যদি সততার সঙ্গে কাজ করেন, ওনার নিজেরও শেয়ার ব্যবসা ছিল বা শেয়ার ব্যবসা নিয়ে উনি অনেক সচেতন। তো সেই ক্ষেত্রে ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝছি যে ওনার আন্তরিকতা থাকলে এই মার্কেট ভালো হবে, স্টক মার্কেট ভালো, সব টোটাল ইকোনমিটা ভালো হওয়ার সুযোগ। উনি ব্যবসায়ী এবং একই সঙ্গে অর্থমন্ত্রী, ফলে একটা নেতিবাচক দিক কিন্তু আমাদের ধারণায় আছে যে ব্যবসায়ী যখন মন্ত্রী হয় তখন সে তার ব্যবসায়িক স্বার্থটা দেখে, এখন ব্যক্তি স্বার্থটা দেখবেন না, উনি দেশের স্বার্থ দেখবেন। এটা কিন্তু আহমা মুস্তফা কামালও শেয়ার মার্কেটের লোক ছিলেন এবং তিনি অর্থমন্ত্রী ছিলেন, তখনই কিন্তু আমাদের মার্কেটের অবস্থা মোটেই আমরা ভালো দেখতে পাই। এই সংশয় কিন্তু এখনো নেই তা বলবো না। এখন আমরা মুস্তফা কামালের সঙ্গে আমির খসরু মাহমুদকে এখনই মিলাতে যাব না, এখনই আমরা আস্থা রাখতে চাই, এখনো আস্থা রাখতে চাই। 3 মাসে একজন মানুষের অনাস্থা প্রকাশ করার কোনো সুযোগ দেখি না। আমি ওনাকে অতীত থেকে যতটুকু জানি, ওনাকে আমার মনে হচ্ছে যে উনি পজিটিভলি এটা ভালোভাবে ডিল করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। এবং আমি মনে টোটাল ইকোনমিটা, আমার ধারণা যে আন্তরিকতা বা সততা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা ওনার মধ্যে আছে, আমি এটা বিশ্বাস করি, এবং উনি এটা পারবে। শেয়ার বাজার না, ব্যাংকিং চ্যানেল বা সমস্ত সিস্টেমটাকে উনি ডেভেলপ করে আধুনিকতম একটা জায়গায় নিয়ে যেতে পারবে, এটা আমার বিশ্বাস।